আমরা আজকে সর্বশেষ টপিক দেখার চেষ্টা করব, যেটা আমাদের এই প্রজেক্ট একটা দেওয়া ছিল, সেই প্রজেক্টে কাজে লাগবে অ্যাকচুয়ালি। তো আপনাদের প্রজেক্টের একটা ডেডলাইন সেট করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে এপ্রিলের 8 তারিখ আর কি। আপনাদের সাথে আপনাদের দেখা হবে হচ্ছে এপ্রিলের 8 তারিখে দেখা হবে। তো তখন আর কি আমরা এইটা নিয়ে দেখা সাক্ষাৎ করবো, কথাবার্তা বলবো আর কি। তো এটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করছি। তো আমাদের টপিক আজকে যেটা পড়ানো হবে সেটা দিয়েই এটা কভার করবে আর কি, হোপফুলি। তো এর বাইরে লাস্ট ক্লাসে আমরা যেটা দেখছিলাম, আমরা মনে হয় কালেকশনস গুলো দেখতেছিলাম আমাদের। তো কালেকশনস গুলো নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোয়েশ্চেন আছে? স্যার হ্যাশ ম্যাপ করার সময় একটু প্রবলেম হয়েছিল। কিরকম একটু বলেন দেখে। স্যার হ্যাশ ম্যাপ পিন করতে প্রবলেম হয়েছিল, পরে ওটা কি সলভ করতে পারছেন? করছিলাম, বাট ওখানে ওকে। আরো একটা কনসেপ্ট আসছিল, সেটা হচ্ছে ম্যাপ। এখন ম্যাপ আর হ্যাশ ম্যাপ কি দুইটা কতটা ডিফারেন্স? কতটা ডিফারেন্স নাই, যেরকম সেট আর হেডসেট বা লিস্ট আর লিস্ট, সেরকম ম্যাপ আর হ্যাশট্যাগ সেম জিনিস। আচ্ছা। সো করলেই হইলো, যদি কাজ করে তাহলেই হবে আশা করা যায়। বুঝতে পারিনি। প্রজেক্টের ডেটটা কি? স্যার ওই যে ম্যাপে একটা কোশ্চেন ছিল যে ম্যাপ তো হুম। যে ফর ইচ লুপটা নর্মাল ভাবে ওরা যেমন অন্যান্যটা ফর ইচ লুপটা যেভাবে ইউজ হ্যাঁ, করছে এটা তো ওভাবে ওইটা আমি ইউজ করা দেখাই যাচ্ছে নাই। না, এটা হ্যাঁ, তো সেট কি নামে একটা করে ইউজ করতে হচ্ছে। জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি দেখাই নাই। ওইটা আপনাদের একটু এক্সপ্লোর করতে হবে, বাট অ্যাসাইনমেন্টে দিছি হোপফুলি। তো ওইটা আপনাদের একটু এক্সপ্লোর করতে জি হবে। স্যার, এক্সপ্লোর করে করতে হচ্ছে। হ্যাঁ, সেটাই আর কি। যদি না পারেন পরে দেখাই দিব, আপনারা একটু চেষ্টা করেন, তারপরে দেখাই দিব। ওকে। এটা দিয়ে তো স্যার ওই যে আমরা লেফট সাইডের টুকটা অ্যাক্সেস করতে পারি, রাইট সাইডের টুক অ্যাক্সেস করার কি কোনো ওয়ে নেই আলাদা, মানে ফর ইচ লুপের মধ্যে কোনোভাবে? আহ ওটা মানে ভ্যালু আমরা দেওয়া যদি না, ইন্টিজারের সাপেক্ষে যদি আমরা স্ট্রিং নিই, তাহলে স্যার ওই যে আমরা ইন্টিজার তো এভাবে করে সেট কি দিয়ে ইন্টিজার তো অ্যাক্সেস করতে পারবো, স্ট্রিংটা অ্যাক্সেস হুম, করতে পারবো না? না পারবেন, পারবেন না ওটা তা না, বাট আমাদের টার্গেটটা তো ওইটা ছিল না। আমাদের টার্গেট ছিল যে কোনো একটা কিছুর এগেনস্টে অন্য কিছু একটাকে ম্যাপ করব। এখন আপনি যেটা চিন্তা করছেন জি উল্টা স্যার। ভাবে চিন্তা করতেছেন, যে যেটাকে ম্যাপ করছে সেটা হইতেছে কি দিয়ে ম্যাপ করছে সেটা খুঁজে বের করবেন আর কি, এটা বলতে দিতেছেন। তো এইটা আসলে ম্যাপের পারপাস না। ম্যাপের পারপাস হচ্ছে যেটাকে কি হিসেবে রাখবো সেটা দিয়ে আমরা ভ্যালুটাকে আইডেন্টিফাই করব। ভ্যালু দিয়ে কি কি আইডেন্টিফাই করতে গেলে তাহলে ওইটাকে কি আসলে ডিক্লেয়ার করি। মানে এখানে কিছু জি স্যার, প্রবলেম আছে। বুঝতে ধরেন পেরেছি আপনি স্যার। আইডি এগেনস্টে নেম যদি ম্যাপ করেন, এখন একটা নেম কিন্তু মাল্টিপল ভ্যালু আসতে পারে। মনে করেন একের এগেনস্টে একটা ভ্যালু আছে বব, দুইয়ের এগেনস্টেও কিন্তু সেম ভ্যালু রাখতে পারবেন বব। তো আপনি যখন ববকে দিয়ে রিটার্ন করতে যাচ্ছেন তখন কিন্তু আপনি এক আর দুই দুইটা পাবেন, কিন্তু এটা তো আসলে পাওয়াটা উচিত না। তো এরকম হুম। আসলে ইস্যু আসবে আর কি সেসব ক্ষেত্রে। তো এই কারণে আসলে ওইটা মনে হয় না করা উচিত। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে। তো আজকে হচ্ছে আমরা একটা নতুন টপিক দেখব। সেই টপিকের নাম হচ্ছে ফাইলে কিভাবে রাইট বা রিড করা যায় আর কি, সেটা। তো আমাদের টার্গেট হচ্ছে, আমরা তো ইনফরমেশন গুলো কালেক্ট করতেছি, স্ক্যানার দিয়ে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করলাম। যে আপনার স্টুডেন্ট আইডি বলেন, নিলাম একটা ভ্যারিয়েবল রাখলাম। ধরেন রাখলাম হচ্ছে ইন্টিজার আইডি ইকুয়াল টু 1, এটা রাখলাম। তো আবার মনে করেন আরেকটা স্ক্যানার দিয়ে তাকে বললাম যে ভাই আপনার নাম বলেন। তো স্যার আপনি কি নাম স্ক্রিন নিলাম। শেয়ার করছেন? ও সরি, না স্ক্রিন শেয়ার করি নাই। সরি সরি, দেখতেছি। এখন কি স্ক্রিনটাকে দেখা যাচ্ছে? জি স্যার। ওকে। সো সিম্পল একটা প্রজেক্ট তৈরি করা হয়েছে, জাস্ট হ্যালো ওয়ার্ল্ড প্রজেক্ট, যেটা আমরা তৈরি করছিলাম। সিম্পল একটা প্রজেক্ট আর কি। ওকে। তো এখানে বলতেছিলাম আর কি, যে ধরেন যে আমরা কোনো একটা স্টুডেন্টের বা কোনো একটা কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করতেছি। তো স্ক্যানার দিয়ে আমরা যেহেতু কালেক্ট করি, তো সাধারণতই আমরা স্ক্যানার দিয়ে স্যার কালেক্ট করে নিতে স্যার পারবো কোডটা একটু হোপফুলি। বড় করেন স্যার। কোডটা একটু বড় করব, শিওর। সেটিং
চলবে? ওকে। সো ধরেন আমরা কোন একটা ভ্যালু ইনপুট নিলাম যে হোয়াট ইজ ইউর আইডি জিজ্ঞেস করলাম, স্ক্যানার দিয়ে সে আইডিটা হচ্ছে আমাদেরকে এন্ট্রি দিল। ধরেন যে 1 হচ্ছে আমাকে আইডি এন্ট্রি দিল। তো সিমিলারলি আমরা ধরেন তার নাম জিজ্ঞেস করলাম, সে আমাদেরকে তার নাম বলল যে মিস্টার জন রয়। ধরেন আমরা তার সিজিপি জিজ্ঞেস করলাম, যে বললাম যে তার সিজিপি হচ্ছে ধরেন যে 3.5 একটা নাম্বার। তো এই যে একটা ইনফরমেশন, এই ইনফরমেশনটা ধরেন আমরা একটা ভ্যারিয়েবল রাখছি, এই ডেটাটা হচ্ছে আমাদেরকে হারায় যাচ্ছে, মানে এটা তো কোথাও স্টোর হয়ে থাকতেছে না বা কোথাও ফিক্সড হিসেবে থাকতেছে না। তো যখন আমরা প্রজেক্টটাকে আবার রান করতেছি, এই ডেটাটা কিন্তু হারায় যেতেছে, ইউজার থেকে যে ইনফরমেশনটা আমরা নিলাম সেটা হারায় যেতেছে। এখন এই যে হারায় যাইতেছে, এটা হচ্ছে তো আমাদের ইন ফিউচারে স্টোর করে রাখতে হবে। যদি স্টোর করে না রাখি তাহলে পরে ডেটাটা ভ্যানিশ হয়ে গেল, এটা নিয়ে আমরা ইন ফিউচারে কোনো কাজ করতে পারবো না। তো এই যে ডেটাগুলো আমাদেরকে কোথাও এক জায়গায় স্টোর করতে হবে। এই স্টোর করার কনভিনিয়েন্ট ওয়ে হচ্ছে অনেকগুলো আছে। তো একটা ওয়ে হচ্ছে একটা ফাইলে কোনো একটা ইনফরমেশন সেভ করে রাখা। তো ধরেন যে আপনার কাছে যখন এই ইনফরমেশনটা আসলো, তো আপনি কি করবেন যে না আমার একটা কিছু ধরেন এরকম ইনফরমেশন আসতেছে, আপনি সাধারণত এই কোনো একটা গুগল ডক খুলবেন, মানে মাইক্রোসফট ওয়ার্ড খুলবেন বা এক্সেল খুলবেন, হোয়াট এভার ইট ইজ, একটা টেক্সট ফাইল খুলতে পারেন। মনে করেন যে আমরা একটা টেক্সট ফাইল খুলি, যে আপনারা যেরকম নোটপ্যাডের টেক্সট ফাইল খুলেন সেরকম ধরনের একটা টেক্সট ফাইল খুলতেছি। এটা এখান থেকে এখানে আসে না কেন? আচ্ছা ধরেন এখানেই আছে। তো এইখানে ধরেন আমরা যদি একটা নাম দেই যে স্টুডেন্টস ডট টিএক্সটি, একটা ফাইলের নাম, একটা ফাইল বললাম যে এই হচ্ছে আমাদের ফাইল। এই ফাইলের মধ্যে আমরা স্টুডেন্ট ইনফরমেশন গুলো রাখবো। তো এই যে ইনফরমেশন গুলো যেটা দিচ্ছে 1 জন 3.5 যে ইনফরমেশন গুলো দিচ্ছে, আমরা এই ফাইলে আমরা 1 বাই 1 এটাকে স্টোর করে রাখবো। তো তখন আপনারা কি করবেন, এই ফাইলের মধ্যে আপনার কাছে যখন একটা ইনফরমেশন আসলো, যখন 1 দিয়ে দিলেন, 1 দিয়ে বলবেন যে তার নাম হইতেছে জন রয়, তার সিজিপিএ হচ্ছে 3.52, এরকম ভাবে একটা ইনফরমেশন সেভ করে রাখবেন। তো সেকেন্ড ধরেন আরেকটা ভদ্রলোক এসে তার ইনফরমেশন দিল, আপনি কি করবেন? পরের লাইনে যাবেন, আপনি তো এখানে অবশ্যই লিখবেন না, কারণ এখানে এটা লিখলে পরে কি হবে 3.52 সাথে একটু মিলে যাবে। তো সাধারণত আপনি কি করবেন, প্রত্যেকটা একটা রোতে রাখার চেষ্টা করবেন যাতে এটা দেখতে সুন্দর থাকে এবং অর্গানাইজ থাকে, এরকম ভাবে রাখার চেষ্টা করবেন। তো ধরেন পরের জনের নাম হচ্ছে জেএমজে, তো তার জিপিএ হইতেছে 3.71। তো এরকম ভাবে আমরা প্রত্যেকটা ভ্যালু একটা একটা স্টোর করবো, ইন ফিউচারে দেখা যাবে যে এটা অনেক বড় একটা ফাইল হয়ে গেছে। তো এটা হইতেছে আমরা যদি কেটেও দেই, এই ভ্যালুটা কেটে দিলাম, কেটে দিলেও কিন্তু আমরা যদি ইন ফিউচারে আবার ওপেন করি, এই ডেটাটা কিন্তু আমাদের স্টোর থাকতেছে, এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাইতেছে না। তো এই যে ডেটাটাকে আমরা কি করতেছি, ভ্যানিশ না যাতে হয়ে যায়, আমরা কি করলাম, এই ডেটাটাকে স্টোর করে রাখলাম। এইটাই হইতেছে আমাদেরকে একটা ফাইলে রাইট করাকে আমরা বলতেছি। তো নর্মালি আমরা যেটা জানি যে ভ্যারিয়েবলের যে ভ্যালু গুলা, যেমন এই যে ইন্টের ভ্যালু হইতে, আইডি ভ্যালু হইতেছে 1, নেমের ভ্যালু হচ্ছে জন রয়, এটা কম্পিউটারের কোন পার্টে সেট থাকে, তার আইডিয়া আছে? স্যার মেমোরিতে স্টোর হয়। মেমোরিতে স্টোর হইতেছে, রাইট। সো মেমোরি একটা আমরা জানি যে মেমোরি হচ্ছে একটা টেম্পোরারি স্টোরেজ, যে টেম্পোরারি জায়গাটায় ভ্যালু গুলো থাকে। ধরেন যে আমরা একটা ফাইল তৈরি করলাম, এটা আমরা যে কোনো জায়গায় তৈরি করতে পারি, ডেস্কটপ তৈরি করতে পারি, কোনো একটা ড্রাইভে তৈরি করতে পারি, এনি হয় আমাদের কম্পিউটারে যে কোনো জায়গায় একটা ফাইল তৈরি করতে পারি। আমরা যে ফাইলটা তৈরি করলাম এটা কোথায় স্টোর হচ্ছে? পার্মানেন্ট মেমোরি স্টোরেজে। পার্মানেন্ট স্টোরেজ বলতে হার্ড ডিস্ক বা সলিড ডিস্ক যেটাতে। ওকে, হ্যাঁ রাইট। সো আমাদের যে কম্পিউটারের মধ্যে আমরা এইচডিডি কিনে নিয়ে আসি বা এসএসডি কিনে নিয়ে আসি, বলি যে 1 টেরাবাইট হার্ড ডিস্ক, 512 জিবি হার্ড ডিস্ক, এটা বড় অ্যামাউন্টের একটা ডিস্ক কিনে নিয়ে আসি। তো সেই ডিস্কটা হইতেছে আমাদের একটা পার্মানেন্ট, যেটা বললেন পার্মানেন্ট মেমোরি, যে মেমোরির মধ্যে আসলে যে ডেটাগুলো রাখা হয় সেগুলা ডিলিট হয়ে যায় না। বাট র্যামের মধ্যে যেগুলো রাখা হয়, র্যামের ভ্যালু গুলা হচ্ছে আমাদের যখন এটা ক্লোজ করে ফেলা হয় বা অপারেটিং সিস্টেম অফ করে দেওয়া হয়, সেই ভ্যালু গুলা ভ্যানিশ হয়ে যায়, ক্লিন হয়ে যায়। তো এই কারণে হচ্ছে আমাদের এই পার্মানেন্ট যে মেমোরি আছে, যেটা ভ্যালু গুলা স্টোর করে রাখে, সেই মানে পার্মানেন্টলি সেটা রাইট রাইট করে রেখে দেয় যতক্ষণ না পর্যন্ত এটাকে আমরা ডিলিট করতেছি। তো
সেই ভ্যালু গুলা হইতেছে আমরা এই ফাইল গুলা বলেন বা ইনফরমেশন সেই পার্মানেন্ট জায়গায় রাখার চেষ্টা করব, যাতে ইন ফিউচারে আমরা এই ভ্যালু গুলা নিয়ে কাজ করতে পারি, ভ্যালু গুলো আমরা নিয়ে আসতে পারি, এটা নিয়ে কোনো একটা কাজ করা যাইতে পারে। সেই জন্য হচ্ছে আমাদের টার্গেট হচ্ছে এই মেমোরি থেকে ডেটাগুলো আমরা রাখবো না, আমরা এই ডেটাগুলোকে নিয়ে কোনো একটা হার্ড ডিস্কে রাখবো। তো হার্ড ডিস্কে রাখতে গেলেই আমরা তো চাইলেই কোনো কিছু এইভাবে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে রাখতে পারবো না, আমাদের একটা ফাইল তৈরি করে রাখতে হয়। তো ফাইলটা হইতেছে আমাদের টিএক্সটি ফাইল হতে পারে, সিএসভি ফাইল হতে পারে, এক্সেল ফাইল হতে পারে, ডক ফাইল হতে পারে, যে কোনো ফাইল হতে পারে। সেই ফাইলে ডেটাগুলোকে সেভ করে রেখে দিই। তো এইটাই হইতেছে আমাদের টার্গেট। তো বুঝতে পারছেন আমাদের টার্গেট কি? আর কোনো কনফিউশন? না স্যার। ওকে, তো ঘুমাই দেন না কেউ, রেসপন্স করেন যে ঘুমাই গেলে পরে দেখা গেল যে কোয়েশ্চেন করলাম কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারলেন না, তখন তো দেখা গেল অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে গেল, খারাপ হয়ে গেল তখন বিষয়টা। ওকে, হোয়াট এভার। সো আমরা এখন যে করব, আমরা হতেছে এই ভ্যালু গুলাকে যেভাবে আমরা ম্যানুয়ালি রাখতেছিলাম, এটাকে কিভাবে প্রোগ্রামেটিক্যালি রাখতে পারি সেটাই আসলে এখন দেখার চেষ্টা করব। সো আমি এই যে স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা ক্লোজ করে দিতেছি, আমি ডেস্কটপে যে ফাইলটা তৈরি করছিলাম সেটাকে ডিলিট করে দিতেছি, কারণ এটা আমরা ম্যানুয়ালি তৈরি করছি, আমরা ম্যানুয়ালি কাজ করি না, আমরা হইতেছে প্রোগ্রামেটিক্যালি কাজ করি আর কি, যাতে কাজগুলো এফিসিয়েন্ট হয়। সো আমাদের টার্গেট হচ্ছে এই যে স্ক্যানার দিয়ে আমরা যে ভ্যালু গুলো ইউজার থেকে পাচ্ছি, এই ভ্যালু গুলাকে এখন আমরা একটা ফাইলে সেভ করব। ওকে, সো যেহেতু আমাদের একটা নতুন একটা টাস্ক আমরা ইন্ট্রোডিউস করতে যাচ্ছি, যে আমরা একটা ফাইলকে রাইট করতে যাচ্ছি, কোন একটা ফাইলে কোন একটা ইনফরমেশন রাইট করতে যাচ্ছি, আমরা সিম্পলি কি করব, একটা মেথড লিখে ফেলি, পাবলিক স্ট্যাটিক ভয়েড রাইট। ধরেন এখানে আমরা একটা উম, কি বলবো, একটা ইনফরমেশন বা লাইনের কথা বলি, যে আমরা একটা লাইন পাস করতে যাচ্ছি, যে আমাকে যে ইনফরমেশনটা লাইনটা আমাকে পাস করবে, সেই লাইনটা আমরা ফাইলের মধ্যে রাইট করে দিব। একটা ফাইল আছে ধরেন, এই ফাইলের মধ্যে আমরা সেই ভ্যালুটাকে বা যে লাইনটা আমাকে পাঠাবে, হোয়াট এভার দ্য লাইন, সেইটাকে আমরা রাইট করে দিব আর কি। তো এটার জন্য আমাদের একজনের সহযোগিতা লাগবে। আপনাদের মনে আছে কিনা, আমরা যখন প্রথম ক্লাস করছিলাম তখন আমরা ইউজারের থেকে ইনপুট নেওয়ার জন্য একটা ক্লাসের নাম ইউজ করছিলাম, মনে আছে? কোন সেই ক্লাস ছিল? স্ক্যানার ক্লাস। স্ক্যানার। স্ক্যানার ক্লাস। হ্যাঁ, বুঝিনি কি? মেনে গেছিলাম যে গেছিল তো মনে হয়, ফোন দিয়ে জিজ্ঞেস করো, কনফার্ম করো। সরি। তো আমাদের এই যে ফাইল রাইট করতে চাচ্ছি, এটাও একটা ডিফারেন্ট টাইপের কাজ। তো এই টাস্কটা করার জন্য আমাদের একজনের হেল্প লাগবে। তো যেরকম ভাবে আমরা স্ক্যানারের হেল্প নিয়েছিলাম, সেরকম ভাবে আমরা আজকে আরেকজন ভদ্রলোকের হেল্প নেব। সেই ভদ্রলোকের নাম হচ্ছে র্যান্ডম এক্সেস ফাইল। দেখেন, আমরা যখন র্যান্ডম এক্সেস ফাইল লিখবো, তখন আমাদের এখানে সাজেশন আসবে যে র্যান্ডম অ্যাক্সেস ফাইল বলতে একটা ভদ্রলোক আছে, যেটা হচ্ছে জাভা ডট আইও প্যাকেজের একটা পার্ট। যে আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট, যে আমরা জাভাতে ইনপুট দিতে পারি বা আউটপুট দিতে পারি। সো এই যে জাভা ডট আইওর একটা ক্লাসের নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ফাইল। এই র্যান্ডম অ্যাক্সেস ফাইলের মাধ্যমে হচ্ছে আমরা কোন একটা ফাইলকে রাইট করবো অথবা আবার রিড করে নিয়ে আসবো। তো এটা খেয়াল রাখতে হবে যে র্যান্ডম অ্যাক্সেস ফাইল একমাত্র ক্লাস না যেটার মাধ্যমে আমরা রাইট অথবা রিড করতে পারি। এইরকম বাফার রিডার বলেন, আরো অনেক রকমের ক্লাস আছে, যে ক্লাসগুলো দিয়েও আসলে সেম কাজ করা যায়। তো যে কোনো একটা দিয়ে আপনারা আপনার টাস্ক করলেই হবে আর কি, এটা নিয়ে কোনো কাজ করছে। ওকে, জানাই তো, জানা কনফার্ম হয় না তো। হুম, না তোফাজ্জল স্যারের ফোন দাও, ফোন দিয়ে বলো উনি। আচ্ছা, সরি। তো আমাদের যে কোনো হেল্পার ক্লাস দিয়ে আমরা আসলে কাজগুলো করতে পারবো, এটা ম্যান্ডেটরি না যে আমাদের অলওয়েজ র্যান্ডম অ্যাক্সেস ফাইল দিয়ে করতে হবে। আমি জাস্ট ফাইলকে দেখাচ্ছি আর কি। সো র্যান্ডম অ্যাক্সেস ফাইল ইউজ করতে গেলে সেম ভাবে স্ক্যানার হিসেবে ইউজ করছিলাম সেভাবে ইউজ করতে হবে। আমরা জাস্ট রাইট ক্লিক করে এটাকে ইউজ করব। তো যখন এটা একটা ডেটা টাইপ হিসেবে ডিক্লেয়ার করতেছি, নন প্রিমিটিভ ডেটা হিসেবে ডিক্লেয়ার করতেছি, সেখানে আমাদেরকে একটা
ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতে হবে। তো এই যে ভ্যারিয়েবলের নাম ডিক্লেয়ার করতেছি, আর এফ মানে শর্টকাটে র্যান্ডম অ্যাক্সেস ফাইলের একটা নাম দিচ্ছি আর কি, আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো এই যে একটা, যেহেতু একটা র্যান্ডম অ্যাক্সেস ফাইল একটা ক্লাসের নাম, তো একটা ক্লাসকে ইউজ করতে গেলে আমাদেরকে অলওয়েজ অবজেক্ট আকারে ইউজ করতে হয়। একটা এই ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে আমরা ইউজ করতে পারি, যেরকম আমরা স্ক্যানারের ক্ষেত্রে করছিলাম যে নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। তো সিমিলারলি আমাদের র্যান্ডম অ্যাক্সেস ফাইলের জন্য লিখতে হবে নিউ র্যান্ডম অ্যাক্সেস ফাইল। তো দেখেন, যখন র্যান্ডম অ্যাক্সেস ফাইল নিয়ে আমরা কাজ করব, তো এই র্যান্ডম অ্যাক্সেস ফাইলে আমাদের একটা কনস্ট্রাক্টর আছে। তো এই কনস্ট্রাক্টরের মধ্যে এরর দিতেছে, দেখেন ও বলতেছে ক্যান নট রিসলভ কনস্ট্রাক্টর র্যান্ডম অ্যাক্সেস ফাইল। এই যে কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরটা আমরা হইতেছে জানি এটা একটা ডিফল্ট কনস্ট্রাক্টর। যদি কোনো কাজ না থাকে ছেড়ে দেন, সমস্যা নেই, ছেড়ে দেন, সমস্যা নেই। তো এই যে র্যান্ডম অ্যাক্সেস ফাইল, এই যে কনস্ট্রাক্টর যেটা আমরা ব্যবহার করতেছি, এই ডিফল্ট কনস্ট্রাক্টর বলতে র্যান্ডম অ্যাক্সেস ফাইলের কোনো কিছু নাই। তার মানে কি, আমরা যেরকম স্টুডেন্ট ইকুয়াল টু নিউ স্টুডেন্ট ইউজ করতেছিলাম, সেভাবে আমরা এই র্যান্ডম অ্যাক্সেস ফাইল আমরা ব্যবহার করতেছি না। ঠিক আছে, সরি ডিস্টার্ব হচ্ছে, আজকে ফাইল করেন না আপনার। তো আমরা র্যান্ডম অ্যাক্সেস ফাইলটাকে ব্যবহার করতেছি। তো এই যে র্যান্ডম অ্যাক্সেস ফাইল, এই র্যান্ডম অ্যাক্সেস ফাইলে আমাদের কি কি কনস্ট্রাক্টর আছে, যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর আমাদের নাই, তাহলে আসলে এটার কি কি কনস্ট্রাক্টর আছে সেটা আমাদের দেখতে হবে। তো এটাকে কিভাবে দেখতে পারি, আমরা এই ক্লাসের উপরে কন্ট্রোল প্রেস করে, দেখলেন কন্ট্রোল প্রেস করলে পরে হ্যান্ড নামে একটা আইকন আসে। এটা নর্মালি কার্সর আইকন থাকে, ইকুয়াল আইকন থাকে, এটাকে হ্যান্ডে কন্ট্রোল প্রেস করলে হ্যান্ড একটা আইকন আসে, সেখানে আমরা ক্লিক করতেছি। ক্লিক করলে পরে দেখেন তার তিন টাইপের কনস্ট্রাক্টর আছে, একটা হচ্ছে স্ট্রিং স্ট্রিং, একটা ফাইল স্ট্রিং, আর একটা ফাইল স্ট্রিং বুলিয়ান। তিনটা কনস্ট্রাক্টর আছে। সো আমাদেরকে যেহেতু ডিফল্ট কনস্ট্রাক্টর দেয় নাই, আমাদেরকে এই তিনটার মধ্যে যে কোনো একটা ইউজ করে আমাদেরকে এটা ব্যবহার করতে হবে, এই অবজেক্টটাকে তৈরি করতে হবে র্যান্ডম অ্যাক্সেস ফাইলে। তো আমরা আসলে কিভাবে বুঝবো যে আসলে আমরা এই স্ট্রিং মানে কি, স্ট্রিং এর মধ্যে কি পাস করবো, বা এই স্ট্রিং এর মধ্যে কি পাস করবো? অথবা এখানে বলতেছে ফাইল নামক একটা ক্লাস বলতেছে, বা স্ট্রিং বোঝাচ্ছে, এটা কি আসলে বুঝবো কিভাবে? তো সেটা বোঝার জন্য কি করতে হবে, আমাদেরকে এটার ডকুমেন্টেশন পড়তে হবে, যেটাকে আমরা বলি জাভার এপিআই। তো জাভা, যেহেতু আমরা একটা র্যান্ডম অ্যাক্সেস ফাইল জাভার ডিফল্ট একটা ক্লাস, এই জাভার ডিফল্ট ক্লাসে তারা অলরেডি এটাকে ডেফিনেশন লিখে রাখছে যে এই স্ট্রিং, এই প্রথম স্ট্রিং এর মানে কি, সেকেন্ড স্ট্রিং এর মানে কি। তো এটাকে দেখতে গেলে কি করতে হবে, আমাদেরকে এটা ক্লিক করতে হবে। যে আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে মেথডের উপরে ক্লিক করলাম। ক্লিক করলে আমাদেরকে দেখেন এটা মেথডের মধ্যে নিয়ে আসছে, যে এই মেথডটা আসলে কি কাজ করতেছে। তো দেখেন এই মেথডের মধ্যে কি আছে, একটা কনস্ট্রাক্টর আছে, সরি ক্লাসের মধ্যে নিয়ে আসছে। এই ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে, যার প্রথমে আছে স্ট্রিং নেম, আর তারপরে আছে হচ্ছে স্ট্রিং মোড। তো আমাদেরকে বুঝতে পারতেছে আমাদেরকে নেম পাঠাইতে হবে, একটা মোড পাঠাইতে হবে। তো মোড মানে কি বা নেমটা কি, তো এইটাই ডিটেলসটা কোথায় আছে, এটার উপরে দেখবেন যে একটা কমেন্ট আকারে তারা ডিটেলস লিখে দিচ্ছে, যে এই মেথডের কাজ কি, এই কনস্ট্রাক্টরের কাজ কি, এই নেমের কাজ কি, মোডের কাজ কি। তো এই এই যে প্যারামিটার, এখানে দেখেন প্যারান্স মানে একটা পার্ট আছে। এই প্যারান্স মানে পার্টের মধ্যে আমাদেরকে বলা আছে যে নেম মানে হইতেছে সিস্টেম ডিপেন্ডেন্ট ফাইল নেম, মানে আমাদেরকে একটা ফাইল নেম দিতে হবে, যে ফাইল নেম দিয়ে হচ্ছে আমাদেরকে এই ফাইলটা তৈরি হবে। আমরা যদি রাইট করতে চাচ্ছি, আমাদেরকে একটা অবশ্যই একটা ফাইল নেম দিতে হবে। যেরকম আমরা ডেস্কটপে যখন একটা টেক্সট কি বলে নোটপ্যাড দিয়ে একটা টেক্সট ফাইল তৈরি করতেছিলাম, একটা ফাইল নেম দিয়েছিলাম, তো সেই ফাইল নেমটা হচ্ছে নেম। ওকে ফাইন। তো পরবর্তীটা কি বলতেছে, বলতেছে হচ্ছে দ্য এক্সেস মোড, যে এক্সেস মোড কি হবে, যে আমাদের যে ফাইলটা ইউজ করবে, ইউজ করার মোডটা কি হবে। তো এটা আপনি যেভাবে চিন্তা করেন যে আপনি যখন একটা ফাইল তৈরি করতেছেন, আপনি তো নিজে তৈরি করতেছেন, তো যেহেতু আপনি নিজেই ফাইলটার ওনার, তো আপনার এই ফাইলে রিড করা, রাইট করার সবকিছু পারমিশন আছে। কিন্তু যখন এই ফাইলটা আরেকজন ব্যবহার করবে, মানে আমাদের একটা সিস্টেম ব্যবহার করতেছে, এই কম্পিউটারটা তো একটা সিস্টেম, সিস্টেম জেনারেট একটা কিছু। তো সিস্টেম যখন জেনারেট করবে, তার এক্সেসটা কি হবে, সে কি ফাইলটাতে রিড করতে পারবে শুধুমাত্র, নাকি রিড রাইট বোথ করতে পারবে, নাকি রিড রাইট ডিলিট সব করতে পারবে, কি করতে পারবে, সেটা পারমিশনটা দেওয়া। তো এই মোডের আসলে অনেকগুলা মোড আছে। দেখেন এখানে বলা আছে যে আর আর মানে হচ্ছে একটা মোড যেটা শুধুমাত্র রিড,
সে এই ফাইলটাতে আমাদের অ্যাপ্লিকেশনকে শুধুমাত্র রিড অ্যাক্সেস দেবে, সে ওইখানে রাইট অ্যাক্সেস করতে পারবে না। যেমন যদি আমাদের চাই রিড রাইট বোথ দরকার, তখন আমরা ইউজ করবো রিড রাইট। যদি আমাদের দরকার রিড রাইট সেভ সব দরকার, তখন আমরা ARWS ব্যবহার করতে পারি। যদি রিড রাইট ডিলিট দরকার, RW ইউজ করতে পারি। তো আমাদের যেই মোডে অ্যাপ্লিকেশনটার অ্যাক্সেস দরকার, সেই মোডটা হচ্ছে আমরা এখানে প্রোভাইড করব। তো আমরা বুঝতে পারতেছি যে এই কনস্ট্রাক্টরটা আমরা যখন ইউজ করতে চাই, তখন আমাদেরকে দুইটা প্যারামিটার পাস করতে হবে। একটা হচ্ছে আমাদের নেম, আর একটা হচ্ছে মোড। তো এটাকে আমরা এখন ট্রাই করে দেখি যে আমাদের প্রথমে একটা ফাইলের নাম দিতে হবে। তো যেহেতু এটা স্ট্রিং, দ্যাটস ওয়াই আমরা ডাবল কোটেশনে লিখতেছি এবং একটা ফাইলের নাম দিতেছি। ধরেন যে স্টুডেন্টস ডট টিএক্সটি একটা ফাইলের নাম দিলাম। আর সেকেন্ড আরেকটা অ্যাট্রিবিউট পাস করতে হবে, সেটা হচ্ছে আমাদের মোড দিতে হবে। তো আমরা যেহেতু চাচ্ছি রাইট করতে, তো রাইট করতে গেলে অবশ্যই আমাদের রিড করতে হবে। সো রিড এবং রাইট কোনটাতে আছে, এইটা আছে মোড। সো RW এই দুইটা মোড হচ্ছে আমরা এক্সেস নিলাম, যে আমরা এই ফাইলটাতে রিড এবং রাইট এই দুই টাইপের অপারেশন চালাতে যাচ্ছি। তো এইভাবে আমরা কি করলাম, এই অবজেক্টটাকে ইনিশিয়ালাইজ করলাম। এতটুকু বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন এই লাইনটা নিয়ে, কিভাবে অবজেক্ট ইনিশিয়ালাইজ করলাম? কারো কোনো না কনফিউশন স্যার। থাকলে বললেন। হুম। ওকে, সো এখন দেখেন, স্টিল নাও আমাদের এটার লাইনটার এররটা এখনো যায় নাই। এখানে আবার সেম আরেকটা এরর দিতেছে যে র্যান্ডম অ্যাক্সেস ফাইল, সেখানে বলতেছে যে আনহ্যান্ডেল এক্সেপশন জাভা আইও ফাইল নট ফাউন্ড এক্সেপশন। সো এখানে যে প্রবলেমটা আছে, সে এখানে বিভিন্ন টাইপের প্রবলেমের কথা বলতেছে। যে যদি মনে করেন যে আপনি একটা ফাইল তৈরি করতে চাইতেছেন, ধরুন স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা তৈরি করতে যাচ্ছেন, এখন সে তো এই ফাইলটা তৈরি করতে নাও পারে। মনে করেন আপনার ড্রাইভে এমন একটা পারমিশন দেওয়া আছে, যে পারমিশনটা এই সিস্টেম অ্যালাউ করতেছে না, ওএস অ্যালাউ করতেছে না ওখানে নতুন একটা ফাইল তৈরি করতে। যেমন কিছু ফাইল ড্রাইভ থাকে, সি ড্রাইভে ধরেন যে আপনি নতুন ফাইল তৈরি করতে পারবেন না। এরকম কিন্তু অনেক কনফিডেন্সিয়াল জায়গা থাকে আমাদের ওএস এর মধ্যে, যে জায়গাগুলোতে আমরা ফাইল তৈরি করতে পারি না। তো যখন আমরা আসলে এই ফাইলগুলো তৈরি করতে পারবো না, সিস্টেম ট্রাই করবে, অ্যাটেম্প নিবে একটা ফাইল তৈরি করার, কিন্তু সে অ্যাটেম্প করে ফেল হইলো, তখন আসলে কি হবে, সেটা হইতেছে আমাদেরকে এখানে ডিক্লেয়ার করতে হবে। আমরা তো এখানে স্টেপ ফরওয়ার্ড বলতেছি যে তুমি আমাদেরকে একটা ফাইল তৈরি করে দাও, স্টুডেন্ট ডট টিএক্সটি RW। তো ভালোই ভালোই, কোনো প্রবলেম না হলে তো হয়ে যাবে। কিন্তু যদি না হয়, সেই ক্ষেত্রে সে আসলে ইউজারকে কি বলবে? ইউজারকে তো আমাদের কোনো একটা মেসেজ জানাতে হবে, বা কোনো কিছু একটা ডেভেলপার হিসেবে আমারও জানতে হবে যে আমরা এটা একটা ফাইল তৈরি করতে চাইছিলাম, এটা হয় নাই, কিছু একটা এরর আসছে। তো এইসব পারপাসে আমাদের কি কি এক্সেপশন হইতে পারে, যে আমি একটা ঘটনা ঘটাইতে চাই, কিন্তু এই ঘটনাটা আমাদের না ঘটলে কি হবে? যেমন আমরা ধরেন, আমি আজকে বাসা থেকে বাড়িতে যাব, ঠিক আছে? তো বাসা থেকে বাড়িতে যেতে গেলে দেখা গেল যে মহাখালী রাস্তা বন্ধ। তো আমি যদি ইনস্ট্রাকশনটা এভাবে দিয়ে দিই যে তুমি যখন বাসা থেকে বাড়িতে যাচ্ছ, তখন যদি তুমি দেখো মহাখালী রাস্তা বন্ধ, তখন তুমি হচ্ছে বিজয় সরণি দিয়ে যাবা, তুমি হচ্ছে মিরপুর দিয়ে যাবা। একটা অল্টারনেট অপশন বলে দিতে পারি, কিন্তু আমাকে বলে দিতে হবে যে আমি যদি আমার টার্গেট যদি থাকে এই বাসা পর্যন্ত যাব, তো অল্টারনেটিভ কি কি অ্যাপ্রোচ হইতে পারে, যে এইসব অ্যাপ্রোচের জন্য আমাদের এই বাসায় যাওয়াটা না হইতে পারে। সো এই অ্যাপ্রোচ গুলো আমাদেরকে ডিক্লেয়ার করে বলতে হবে। তো এখানে কি কি অ্যাপ্রোচ আছে? এখানে অনেকগুলো অ্যাপ্রোচ বলা আছে, দেখেন, ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন, ফাইল নট ফাউন্ড এক্সেপশন, সিকিউরিটি এক্সেপশন। তো তারা বলতেছে যে আমরা যদি একটা ফাইল নিয়ে রিড রাইট অপারেশন চালাতে চাই, তখন এই টাইপের এক্সেপশন গুলা হইতে পারে। যেমন ইলিগাল আর্গুমেন্ট এক্সেপশন মানে কি? ধরেন আমরা এখানে ও বলে দিচ্ছে যে আর হইতে পারবে, RW হইতে পারবে, RWS হইতে পারবে, RWD হইতে পারে, কিন্তু ধরেন আমি এখানে লিখে দিলাম হচ্ছে ক্রিয়েট, ঠিক আছে, লিখে দিলাম। তার মানে ও কিন্তু এই ক্রিয়েট লেখা থেকে বুঝতে পারবে না যে আসলে আমার মোডটা কি দিচ্ছে। তো তখন এক্সেপশনটা কি বুঝবে? আমাদের সিস্টেম বুঝবে যে লিগ্যালি আর্গুমেন্ট এক্সেপশন, যে আমাদের এরকম একটা এক্সেপশন আসছে। এটার মানে হচ্ছে যে এই তিনটা হওয়ার কথা ছিল, এই চারটা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অন্য একটা জিনিস দিচ্ছি। তো সিমিলারলি ধরেন ফাইল নট ফাউন্ড একটা এক্সেপশন আছে। তো ফাইল নট ফাউন্ড এক্সেপশন মানে হইতেছে যে আমরা যখন রিড করতে যাব, তো আমরা বলতেছি কোনো একটা ফাইলকে আমরা, এই ফাইলটাকে আমরা রাইট করতে যাচ্ছি। তো রাইট করতে গেলে তো আমাকে রিড করতে হবে আগে, মানে ফাইলটা যখন ক্রিয়েট করব, ক্রিয়েট করার পর আগে রিড করব, রিড করে তারপর রাইট করব। কিন্তু বাই এনি চান্স মনে করেন আমার ক্রিয়েটের পারমিশন আছে, কিন্তু কোনো রিডের পারমিশন নেই। তো তখন কি হবে? তখন সে আমাদেরকে বলবে, বা যদি ফাইলটা ক্রিয়েট করতে না পারে, তখন কি করবে? তখন আমাদেরকে ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিবে, যে এই ফাইলটা আমরা অ্যাক্সেস করে ট্রাই করছি,
কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারিনি বা ফাইলটা আমরা তৈরি করতে পারিনি। তো সিমিলারলি যদি আমাদের রাইটের অ্যাক্সেস না থাকে বা আমাদের সিকিউরিটির কোনো ইস্যু থাকে যে এই ফোল্ডারে আমরা তৈরি করতে পারবো না বা এই ফাইলে আমরা রাইট করতে পারবো না, তখন আমাদের সিকিউরিটি এক্সেপশন দিবে। তো আমরা যেটা দেখতেছি আমাদের এই থ্রোস এর মধ্যে কি বলে, আমাদেরকে এক্সেপশন গুলো বলে দেয় যে আমাদের কি কি এক্সেপশন হইতে পারে, এবং এইটার মিনিং গুলা, এই এক্সেপশনের মিনিং গুলো আমরা এই ডকুমেন্টেশন থেকে দেখে পড়ে বুঝতে পারবো যে আমাদের এই প্রবলেম গুলো হইতে পারে, এবং এটার জন্য আমরা যথাযথ যা করা দরকার তা তা করবো। এতটুকু বুঝতে পারছেন? তো এইটাকে জি আমরা স্যার। কিভাবে ডিল করতে পারি? আমাদের প্রথমে লিখতে হবে ট্রাই, যে আমরা হচ্ছে কোনো কিছু একটা ট্রাই করতে যাচ্ছি, যে এই লাইনটা আমরা এক্সিকিউট করে ট্রাই করতে যাচ্ছি। এটা ইফ এলস এর মতন অনেকটা, কিন্তু ইফ এলস এর যেরকম ব্লক থাকে ট্রাই এর ক্ষেত্রে কোনো ব্লক থাকে না। এই ব্লকটাই হচ্ছে এই ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, যে আমরা এই ব্লকের মধ্যে যা যা আছে সেই লাইনগুলোকে ট্রাই করতে যাচ্ছি। যদি ফেল হয়, কি কি পারপাসে ফেল হইতে পারে সেটা আমাদেরকে ডিক্লেয়ার করে বলতে হবে। তো কি কি ফেল হইতে পারে আমরা এখানে যদি হোভার করি, সে আমাদেরকে জানাই দিবে যে এখানে একটা ফেল হইতে পারে। এই ফেলের কাজটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন, যে আমাদের একটা এক্সেপশন হইতে পারে, সেটা হচ্ছে ফাইল নট ফাউন্ড। তাহলে আমরা কি করবো, একটা ক্যাশ নামে আরেকটা ব্লক লিখবো। যেরকম আমরা এলস নামে একটা ব্লক লিখি, সিমিলারলি একটা ক্যাশ নামে একটা ব্লক লিখবো, যে এটা ট্রাই করলাম। যদি কোনো লাইন ফেল হয়, যে লাইনটা ফেল হবে সেই লাইন পর্যন্ত এক্সিকিউট হয়ে পরবর্তী লাইন এই ক্যাচে চলে আসবে। ধরেন এই লাইনটা ফেল হয়েছে, যদি এখানে আরেকটা সিস্টেম ডট আউট থাকতো সেটা কিন্তু সে এক্সিকিউট করতো না। এখানে ফেল হয়েছে মানে এখান থেকে সে এই লাইনে চলে আসবে, তখন এই বাকি সব করে স্কিপ হয়ে যাবে। তো এই ট্রাই করতে যাচ্ছি এখন আমাদের ফেল হওয়ার পারপাসটা হচ্ছে ফাইল নট ফাউন্ড এক্সেপশন। তো আমরা এখানে একটা ফাইল নট ফাউন্ড এক্সেপশন দিতে হবে, যে এখানে ফাইল নট ফাউন্ড এক্সেপশন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটাকে আমরা একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের নাম দিব, যে এক্সেপশন বা হোয়াট এভার যে কোনো একটা ভ্যারিয়েবলের নাম দিব। এই ব্লকের মধ্যে আমরা কি করতে চাচ্ছি, তো ব্লকের মধ্যে ধরেন আমি লিখে দিতে চাইতেছি যে ফেল টু ওপেন ফাইল বা ফেল টু রাইট ফাইল। তো আমরা একটা এক্সেপশন দিয়ে দিলাম। তো বাই এনি চান্স যদি এটা ফেল হয়, তাহলে তো আমি রাইট করতে পারতেছি না। রাইট যদি না করতে পারি, তখন আমাদেরকে ইউজার কাছে মানে কনসোলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে যে ফেল টু ওপেন ফাইল, যে প্রিন্ট করলে বোঝা যাবে যে এটা হচ্ছে আমাদেরকে এই ফাইলটা আমরা ট্রাই করছিলাম ওপেন করতে, কিন্তু এটা ওপেন করতে পারিনি। তো এইটাকে আমরা বলতেছি এক্সেপশন হ্যান্ডলিং, যে আমরা কিভাবে একটা এক্সেপশনকে হ্যান্ডেল করতে পারি। তো এই ট্রাই ব্লক এবং এটা হচ্ছে ক্যাচ ব্লক, যে এই কাজগুলো আমরা করতে চাচ্ছি। যদি ফেল হয়, এই রিজনে যদি ফেল হয়, তাহলে আমরা এটা করব। আর যদি আমরা এরকম এক্সপেক্ট করি, তো ইউজারের জন্য, ইউজার তো সাদামাটা মানুষ, সে তো আসলে ডেভেলপারের পার্সপেক্টিভে বুঝবে না। তো সে জাস্ট ইউজার হিসেবে সে ফেল টু ওপেন ফাইল দেখলো, কিন্তু অ্যাজ এ ডেভেলপার আপনার তো আরো ডিটেলস এর লগটা প্রয়োজন হতে পারে, যে কোন লাইন থেকে এরর আসছে, কোন ক্লাস থেকে এরর আসছে, কোন ফাইল থেকে এরর আসছে, কোন লাইন কত নম্বর লাইন থেকে এরর আসছে। তো যদি আমরা ইন ডিটেলস ডেভেলপার হিসেবে আরো ডিটেলস জানতে চাই, আমাদেরকে একটা লাইন লিখতে হবে, ex ডট প্রিন্ট স্ট্যাটাস, ex.print status। এটা কি করবে, এটা হইতেছে ডেভেলপারের জন্য একটা ডিটেলস লগ আপনাকে প্রিন্ট করে দিবে, যে লগটা দেখে আপনি হয়তো বুঝতে পারবেন যে কোন লাইন থেকে বা কোন এররের কারণে আসলে আমাদের এই ফাইলটা ক্রিয়েট হলো না। তো এই ডিটেলসে আমাদেরকে এটা প্রিন্ট করে দিবে কনসোলে। তো এখন তো যেহেতু আমরা নিজেরাই কনসোল ব্যবহার করতেছি, ইউজার নিজেও কনসোল ইউজ করতেছে। তো দ্যাটস ওয়াই আমাদের দুইটা একই জিনিস একই জায়গায় প্রিন্ট করবে। বাট মেইনলি ইউজারকে সবসময় আমরা একটা সাদামাটা মেসেজ দেখাই, যে ফেল টু ওপেন ফাইল, বা সিম্পল একটা মেসেজ দেখাই, যে ইউজার যাতে কনফিউজ না হয়। তো কিন্তু অ্যাজ এ ডেভেলপার আপনাকে ট্রেস করতে গেলে এটা ডিটেলস দেখতে হবে আর কি। তো এই হচ্ছে আমাদের ট্রাই এবং ক্যাচ। তো এইভাবে আমরা কি করতে পারি, এক্সেপশন হ্যান্ডেল করতে পারি। কার কোনো প্রবলেম আছে এতটুকু নিয়ে, এক্সেপশন হ্যান্ডলিং? না স্যার, প্রবলেম ওকে। নাই। না স্যার নেই। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এখন রাইট করব। তো ধরেন যে আমরা হচ্ছে রাইট করতে চাচ্ছি, রাইট করব কিন্তু সিম্পলি একটা মেথডকে কল করব, সেটা হচ্ছে স্যার রাইট বাইটস, যেটা হচ্ছে একটা স্ট্রিং রিটার্ন নিতে চাই। তো দেখেন আমরা একটা লাইন রিটার্ন করতে যাচ্ছি, একটা সিম্পল একটা লাইন কে নিতে আসছি, রাইট করতে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা স্ট্রিং এই রাইট বাইটসটা নিতেছি। তো আরো অনেক মেথড আছে, রাইট যেটা ইন্টিজার নিতেছে, এরকম আরো অনেক মেথড আছে।
যেহেতু আমরা বাইটস রিটার্ন বাইটস ইউজ করে স্ট্রিং ইউজ করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই বাইটটা মেথডটা ইউজ করতেছি। তো এটার ভিতরে ধরেন আমি লাইনটাকে পাস করে দিলাম। তো যখনই আমি লাইনটাকে পাস করলাম, এই ভদ্রলোক হচ্ছে আবার এরর দিতেছে। দেখেন এই ভদ্রলোক এরর দিতেছে হচ্ছে আনহ্যান্ডেল এক্সেপশন জাভা আইও এক্সেপশন। তো আইও এক্সেপশন মানে কি? আইও এক্সেপশন মানে হইতেছে ইনপুট আউটপুট এক্সেপশন। তো এরকম হইতে পারে অনেক সময় যে আপনার যে ওএস অপারেটিং সিস্টেম সেটা হইতেছে শুধুমাত্র ইংলিশ সাপোর্ট করে, কিন্তু আপনি এই লাইনের মধ্যে এমন কোন একটা ক্যারেক্টার ধরাই দিচ্ছেন, ধরুন চাইনিজ কোনো কিছু একটা লেখা ধরাই দিচ্ছেন। এখন সে তো এই লাইনে এসে দেখলো যে আমি তো ফাইলটা তৈরি করছি, কিন্তু যখন রাইট করতে চাচ্ছি তখন তো আমি চাইনিজ লেখা বুঝতে পারতেছি না। তো এই চাইনিজ লেখাটা তো আমি রাইট করতে পারবো না। তো যখন আমি রাইট করতে পারবো না, তখন ইউজারকে আমাদেরকে আবার আরেকটা ম্যাক্স জানা উচিত যে ভাই আমি এই লাইনটা লিখতে পারতেছি না, বা এই লাইনটা আমার কাছে বোধগম্য না। তো এই কারণে হচ্ছে রাইট বাইসের এখানে আমাদের আরেকটা এক্সেপশন আছে যে আমরা যদি কোনো এক্সেপশন আসে যে রাইট করতে চাচ্ছি কোনো কিছু একটা, রাইট করতে যে আমি লেখাটা রাইট করতে পারি নাই, সেই ক্ষেত্রে আমাদের একটা এক্সেপশন দিতে হবে, সেটা হচ্ছে আইও এক্সেপশন। তো সেটা কিভাবে ডিক্লেয়ার করতে পারে, যেরকম আমরা ক্যাশ ভাবে ক্যাশ ক্লজটা লিখলাম, সিমিলারলি আমাদেরকে আরেকটা ক্যাশ ক্লজ লিখতে হবে, এবং এই ক্যাচের মধ্যে আমাদেরকে এটার নাম দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে আইও এক্সেপশন। তো এই ক্যাচের মধ্যে আমরা আইও এক্সেপশন, তো এই যে আইও এক্সেপশন সেটাকে সিলেক্ট করে দিব। এটা দিয়ে দিলে আমাদেরকে বোঝা যাবে যে আমাদের এই লাইনটা আমরা লিখতে চাইছিলাম কিন্তু লিখতে পারি নাই। যদি না লিখতে পারি তখন আমাদের এই ব্লকে চলে আসবে এবং ইউজারকে দেখাবে ফেল টু রাইট ফাইল। আর এজ এ ডেভেলপার আমরা যদি ইন ডিটেলস আরো ডিটেল জানতে চাই, আমরা হচ্ছে এক্সেপশন ডট প্রিন্ট স্ট্রাকচারস ইউজ করে আরো ডিটেলস জানতে পারি। সো বেসিক্যালি আমাদের টার্গেট হচ্ছে এই লাইনগুলো এক্সিকিউট করা। তো এই লাইনটা ধরেন এক্সিকিউট হইলো, এক্সিকিউট হতে যে যদি কোনো ভুল হয় তখন আমাদেরকে এই ক্যাশ ক্লজে নিয়ে আসবে। এই ক্যাশ ক্লজের ব্লকগুলো তখন ইনিশিয়ালাইজ করবে, ক্যাশ ক্লজের গুলো এক্সিকিউট হবে। যদি তখন আর এই পরবর্তী লাইনগুলো আর এক্সিকিউট হবে না। ধরেন এইটাকে সাকসেসফুল এক্সিকিউট হইলো, আমরা একটা ফাইল তৈরি করে ফেলতে পারছি। তো পরবর্তী লাইনে আসবে, পরবর্তী লাইনে আসার পরে দেখবে যে এটা কি আমি এক্সিকিউট করতে পারতেছি কিনা। যদি এক্সিকিউট করতে পারি তারপরের লাইনে চলে যাবে। কিন্তু বাই এনি চান্স যদি এটাকে এক্সিকিউট করতে না পারি, এইটার জন্য যে আছে আইও এক্সেপশন, যেটা আমরা দেখছি যে আই রাইট বাইটস মানে হচ্ছে আইও এক্সেপশন, ওটা হচ্ছে আমরা এখানে ক্যাশ ব্লকে লিখছি। তো তখন রাইট বাইটস কোনো এরর আসলে তখন এই লাইন এই ব্লকের এক্সেপশন গুলো প্রিন্ট করবে। তো এইভাবে হচ্ছে আমরা কোনো একটা ফাইলকে রাইট করতে পারি। আর কোনো কনফিউশন আসছে এতটুকু নিয়ে কিভাবে রাইট করতে পারি? ওকে, সো একটা ট্রাই করে দেখি যে আমরা এই রাইট মেথডটাকে কল করে দেখি। ধরেন আমাদের রাইট নামক মেথডটাকে এখান থেকে কল করি, রাইট এখানে লিখে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। সো এবার দেখেন আমাদের এই ফাইলটা রাইট করতেছি। তো এইখানে দেখেন স্টুডেন্ট ডট টিএক্সটি। তো স্টুডেন্ট ডট টিএক্সটি তো একটা ফাইলের নাম। এখন আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত ডেস্কটপে ফাইল তৈরি করি বা সি ড্রাইভে ফাইল তৈরি করি, কোনো একটা লোকেশনে ফাইল তৈরি করি। এখানে কিন্তু আমরা কোনো লোকেশন মিনিং করি নাই, আমরা জাস্ট ফাইলের নামটা দিয়ে দিচ্ছি। তো যখনই আমরা শুধুমাত্র ফাইলের নাম দিয়ে দিব, তখন এই ফাইলটা স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা আমাদের যে প্রজেক্টের রুট ডিরেক্টরি আছে, মানে আমার ক্ষেত্রে ডেস্কটপের ফাইল আয়ন নামক ফোল্ডারে, এটা রুট ডিরেক্টরিতে একটা ফাইল তৈরি করে। দেখেন আমার এখানে আপাতত কোনো স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইল নাই। যদি আমরা এইখান থেকে এখন রান করি, ফাইলটা রান করলাম, দেখেন স্টুডেন্টস ডট টিএক্সটি নামে একটা নতুন ফাইল তৈরি হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। তো এটার ভিতরে যদি আমরা যাই, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা নতুন ফাইল তৈরি হয়েছে, নতুন লেখা তৈরি হয়েছে, দেখতে পেয়েছেন? জি স্যার। স্যার রান করার ব্যাপারটা বুঝিনি স্যার, আরেকবার বলা যাবে? বাই আমাদের যখন আমরা প্রজেক্টটা রান করব, ওকে, তো এই যে স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা, এটা কোনো লোকেশনে আমরা দিয়ে দিই নাই। মানে সাধারণত আমরা কি বলে দিব, আমাদের সি ড্রাইভে ডেস্কটপে এই ফাইলটা যাতে আমরা এই ফাইলটা টেক্সট মানে সেভ করি। কিন্তু আমরা যদি কোনো লোকেশন ডিফাইন না করে দেই যে কোন ড্রাইভে কোন ফোল্ডারে আমাদের ফাইলটা থাকবে, স্টোর হবে, সেটা যদি ডিফাইন না করে দেই, সেই ক্ষেত্রে এটা আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরিতে সেভ হবে। তো এই আমাদের প্রজেক্টের রুট ডিরেক্টরি হচ্ছে ডেস্কটপের মধ্যে অ্যাডভান্স তৈরি করে ফেলছি হোয়াট এভার।
তো ফাইল আইও নামক একটা প্রজেক্টের মধ্যে ডিরেক্টরির মধ্যে হচ্ছে এই ফাইলটা স্টোর হবে। তো রান করলে দেখবেন এইখানে কোনো স্টুডেন্ট ডট টিএক্সটি নামে কোনো ফাইল নাই। তো আমরা যদি রান করি এই ফাইলটা বা এইখানে নতুন একটা ফাইল তৈরি হচ্ছে স্টুডেন্টস ডট টিএক্সটি। তো আমরা বলছি স্টুডেন্ট ডট টিএক্সটি একটা ফাইল তৈরি করতে, সেই প্রথম লাইনটাকে এক্সিকিউট করছে, এক্সিকিউট করে স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটাকে তৈরি করছে। পরবর্তী লাইনে আমরা বলছি হ্যালো, আপনি কি কিছু শুনতে পাইছেন? না স্যার। না স্যার, মাঝখানে ভয়েস শোনা যাচ্ছিল না আপনার ভয়েস। ও সরি, কোন পর্যন্ত বলছিলাম, মানে শুনতে পাইছেন অ্যাকচুয়ালি? স্টুডেন্ট ডট টিএক্সটি নামে স্টুডেন্ট ডট টেক্সট ফাইল ক্রিয়েট হইলো, তারপর আচ্ছা, হ্যালো। বলি আমরা স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা হচ্ছে আমরা যখন এই লাইনটা এক্সিকিউট করলাম, রাইট মেথডটা কল হইলো, আমরা বলতেছি আমাদের এই হ্যালো ওয়ার্ল্ডটা পাস করলাম। এখন আমরা স্টুডেন্ট ডট টিএক্সটি কে তৈরি করতে চাচ্ছি। স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা তৈরি হইলো, এইখানে স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা তৈরি হইলো, যেহেতু কোনো ডিরেক্টরি আমরা অ্যাসাইন করি নাই বা কোনো ফোল্ডারের পাথ ডিফাইন করি নাই, সে বাই ডিফল্ট এই প্রজেক্টেরই ফোল্ডারে তৈরি হয়ে যাচ্ছে। এবং তৈরি হওয়ার পরে পরবর্তী লাইনে রাইট বাইস দেওয়া হয়েছে। তো রাইট বাইস দেওয়ার মানে হচ্ছে যে লাইনটা আমরা পাঠাইছি সেটা হইতেছে এখানে এক্সিকিউট হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড এটা লাইনটা চলে আসছে। সো এইভাবে হচ্ছে ফাইলটা রান হচ্ছে। এখন ধরেন আমরা আবার ধরেন রান করতে যাচ্ছি, এবার লিখবো হচ্ছে হাই জাভা, হাই জাভা, হ্যালো জাভা, একটু আগে হ্যালো ওয়ার্ল্ড ছিল, এখন আমরা হাই জাভা লিখবো। সো এখন যদি আমরা রাইট করি, সাধারণত আমাদের এক্সপেকটেশন কি থাকবে, হাই জাভা এখানে লেখা উঠবে, রাইট? সো রান করে দেখি হাই জাভাটা আসে কিনা। তো রান হইলো। So, আমরা যদি স্টুডেন্ট ডট টিএক্সটি ফাইলটা ওপেন করি, দেখেন কি লেখা আসছে, হাই জাভা ও আর এল ডি। ও আর এল ডি মানে হইতেছে সেই আমাদের যে হ্যালো ওয়ার্ল্ড এর যে পার্টটা ছিল সে পার্টের কিছু পার্ট কিন্তু সে রেখে দিছে, দেখতে পেয়েছেন? জি স্যার। আমাদের আগে ছিল হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা লেখা ছিল। তো সে কি করছে, হাই জাভা লেখার কারণে কি করছে, প্রথমে এইচটা বসাইছে, তারপরে হাইটাকে বসাইছে, তারপরে একটা স্পেস বসাইছে, তারপরে জাভাটাকে বসাইছে, তারপর এ কে বসাইছে, তারপরে ভি বসাইছে, তারপর এ বসাইছে। তো রিমেইনিং যে ক্যারেক্টার গুলো আছে সেটাকে অ্যাজ ইট ইজ রেখে দিছে। মানে যখন আমরা রাইট বাইটস কথাটা ব্যবহার করতেছি, এই রাইট বাইটস কি করতেছে, অলওয়েজ 0 নাম্বার ইন্ডেক্স থেকে লেখা শুরু করতেছে। আমাদের অলওয়েজ 0 নাম্বার ইন্ডেক্স থেকে লেখা সে শুরু করতেছে। কিন্তু আমাদের তো 0 নাম্বার ইন্ডেক্সে অলরেডি লেখা আছে, আমাদের তো কিছু ক্যারেক্টার এখানে লেখা আছে। আমাদের এক্সপেকটেশন কি থাকবে, আমাদের যতটুকু লেখা আছে তারপরের যে লেখাটা হোক, এটা আমাদের এক্সপেকটেশন থাকবে। মানে আমাদের যদি হাই জাভা লেখা থাকতো তাহলে পরে আমাদের এক্সপেকটেশন থাকবে যে ঠিক আছে হ্যালো ওয়ার্ল্ডটা পরে লেখা শুরু হোক, অথবা পরের লাইনে লেখা শুরু হোক, এটাই তো আমাদের এক্সপেকটেশন থাকবে, রাইট? তো ও যেটা করতেছিল, ও হচ্ছে 0 থেকে যেহেতু শুরু করতেছে, ও পুরো লেখাটা 0 1 2 করে এভাবে রাইট করতে করতে যাচ্ছে। তো এইটাতে আমাদের কি হচ্ছে, এক্সিস্টিং যে লেখাগুলো আছে সেগুলো হচ্ছে গায়েব হয়ে যেতেছে। তো গায়েব হয়ে যাওয়ার কারণে আমরা এক্সিস্টিং লেখাটা হারাই ফেলতেছি। তো আমাদের যখন রাইট করতে হবে, আমাদেরকে আগে চেক করতে হবে যে আমাদের এই ফাইলে কতটুকু লেখা আছে। তো যতটুকু লেখা আছে ততটুকু পরে আমাদের লেখাটা শুরু করতে হবে। ধরেন আমার এখানে লেখা আছে হচ্ছে হাই জাভা পর্যন্ত, তাহলে আমার ক্যারেক্টার আছে 0 1 2 3 4 5 6, 6 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত আমার একটা লেখা আছে। তখন আমি লেখা শুরু করব, তখন আমি 7 নাম্বার ক্যারেক্টার থেকে লেখা শুরু করব। তো 7 থেকে আমি পরবর্তী লেখাটা শুরু করতে পারি। সিমিলারলি আমি যখন আরেকটা ওয়ার্ড লেখা শুরু করব, তখন আমরা কি করব, আবার কাউন্ট দেখে নিব কতটুকু লেখা আছে, যে এইটুকু আমাদের লেখা আছে হচ্ছে 10 ক্যারেক্টার পর্যন্ত। তো 10 ক্যারেক্টার হলে আমরা লেখা শুরু করবো 11 নাম্বার ক্যারেক্টার থেকে, যে হ্যালো ওয়ার্ল্ড, এভাবে লেখা শুরু করব। তো বাই ডিফল্ট কি করে, আমাদের রাইট বাইটস 0 নাম্বার ইন্ডেক্স থেকে লেখা শুরু করতেছে। তো আমাদেরকে এই কার্সরটা মানে লেখা শুরু করতে মিন করতেছে যে এই কার্সরটা হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্স থেকে লেখা শুরু করে। এই কার্সর মুভ করতে হবে, প্রথমে আসছে কার্সরটা 0-তে আসছে, আমাদের টাইনে নিয়ে কার্সরটাকে 7-এ নিয়ে আসতে হবে। তো আলটিমেটলি 7 তো না, আমাদের ফাইলে যতটুকু লেখা থাকবে ওই ফাইলের সর্বশেষ পর্যায়ে নিয়ে আসতে হবে আর কি।
তো ফাইলের সর্বশেষ কতটুকু লেখা আছে সেটা আমরা পাইতে পারি হচ্ছে লেন্থ নামক একটা মেথডের মাধ্যমে। এই লেন্থ হচ্ছে একটা নাম্বার রিটার্ন করে যে এইখানে কত ক্যারেক্টার লেখা আছে। যদি 7 লেখা থাকে এখানে এই লেন্থ বলবে 7, যদি এখানে 6 লেখা থাকে ও বলবে 6। তো ও হচ্ছে এই লেন্থ হচ্ছে আমাদেরকে একটা নাম্বার রিটার্ন করবে যে কতটুকু এই ফাইলের মধ্যে লেখা আছে। সো আমরা কি করতে পারি, এই লেনটা থেকে আমাদের এখন লেনটা যেহেতু পাইলাম মেথড থেকে যে আমাদের 7 ক্যারেক্টার লেখা আছে, 6 ক্যারেক্টার লেখা আছে, আমাদেরকে এখন জাস্ট কার্সরটাকে মুভ করতে হবে। কার্সরটা 0-তে আছে, এই 0 থেকে আমাকে এই যতটুকু লেখা আছে ততটুকু ক্যারেক্টারে কার্সরটাকে মুভ করতে হবে। এই মুভ করার কাজটা করে হচ্ছে লেন নামক সিক নামক একটা মেথড। এখানে দেখেন SEEK। সো এই যে সিক, এই সিক নামক মেথডটা কি করে, এইটা হচ্ছে আমাদের এই ফাইলের কার্সরটাকে মুভ করে। যে এইটা হচ্ছে 0-তে, যদি বাই ডিফল্ট হচ্ছে এটা 0-তে থাকে, এটা হচ্ছে বাই ডিফল্ট এটা 0-তে থাকে। আমি ধরেন 1 নাম্বার ইন্ডেক্স থেকে লেখা শুরু করতে যাচ্ছি, এখান থেকে লেখা শুরু করতে যাচ্ছি। তো আমি এখানে 1 দিয়ে দিব, তাহলে এটা এই যখন লেখা শুরু করবে তখন 1 থেকে লেখা শুরু করবে। যদি আমরা এটাকে 10 দিয়ে দেই তখন কি হবে, সে গুনে গুনে 10-এ পর্যন্ত যাবে, 10-এ যাওয়ার পরে সে 10 নাম্বার লেখা থেকে হচ্ছে লেখাটা শুরু করবে। সো এই যে 10, এইটার জায়গায় আমরা কি বলবো, আমরা বলবো হচ্ছে ফাইলের যতটুকু লেন্থ আছে এই পুরো লেন্থ অনুযায়ী হচ্ছে আমাদের এই ফাইলটা যাতে রাইট করে, ওইখান থেকে রাইট করে। তো আগে যদি যতটুকু লেন্থ থাকবে সেটা ক্যালকুলেট করবে যে আমার হচ্ছে কতটুকু লেন্থ আছে, সে কার্সরটাকে ওই পর্যন্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাদের যে রাইট বাইস মেথডটা কি করবে, সেখান থেকে লেখাটা শুরু করবে। তো এইটা হচ্ছে আমাদের কার্সরটা সিক দিয়ে আমরা কার্সরটাকে মুভ করতেছি, এবং লেন দিয়ে কতটুকু মুভ করব সেটাকে ডিফাইন করে নাম্বারটাকে বলতেছে। তো এইটা হচ্ছে আমাদের সিক এবং লেন্থের কাজ। বুঝতে পারছেন? জি স্যার। কারো কোনো কনফিউশন? স্যার বুঝছো। ধরেন এখন আমরা আবার যদি একটু ট্রাই করে দেখি, ধরেন যে আমরা প্রথমে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। আমরা যদি ফাইলটা ওপেন করি আমাদের হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। এখন ধরেন আমরা লিখলাম হাই জাভা, তখন আমাদের এটা যদি আবার রান করি আমাদের এটাকে হ্যালো ওয়ার্ল্ড এর পরে হাই জাভা লেখাটা প্রিন্ট হয়েছে। সে ওই লেন দিয়ে আগে বের করছে যে আমাদের কতটুকু কন্টেন্ট আছে, সে দেখলো যে আমাদের এই পর্যন্ত কন্টেন্ট আছে, এবং সিক দিয়ে সে এই কার্সরটাকে টান দিয়ে এই পর্যন্ত নিয়ে আসছে। তারপর থেকে লেখাটা রাইট বাইটস এর মাধ্যমে লেখাটা লিখছে। এইভাবে হচ্ছে আমরা কোনো একটা ফাইল রাইট করতে পারি। সো ধরেন যে আমরা যদি এখন এই ভ্যালুটাকে কোনো একটা ফাইলে রাইট করতে চাই, যেভাবে আমরা লাইনটা লিখছিলাম যে লাইন ইকুয়াল টু ধরেন আইডি, তারপর ধরেন কমা কমা দিয়ে লিখে দেই কমা কমা, এইভাবে হচ্ছে আমরা সাধারণত ফাইলের মধ্যে লিখছিলাম। এই লাইনটা যদি আমরা পাস করে দিই আশা করা যায় হচ্ছে ফাইলটাকে এই ডিসটেন্সটা ডিলিট করে দিই, কি করব আগের ফাইলটা ডিলিট করে দিলাম, যে আমরা চাচ্ছি যে আমাদেরকে যে ইনপুটটা ইউজার দিতেছে সেটাকে কমা দিয়ে কনক্যাট করে তারপর হচ্ছে এই ফাইলটাকে রাইট করতে। সো তাহলে কি হবে, আমাদের এই পুরো লাইনটা হচ্ছে এইভাবে রাইট হওয়ার কথা। প্রথমে থাকবে 1, তারপরে থাকবে জন ডয়, তারপর থাকবে হচ্ছে 3.5। এইভাবে হচ্ছে একটা একটা ফাইল রাইট হওয়ার কথা। তো রাইট, এবার একটু রান করে দেখি। দেখেন 1 জন ডয় 3.52, কিন্তু একটা প্রবলেম আছে যে আমরা যদি পরবর্তীতে এখন এটাকে 2 বানাই দিই এবং জেন ডে করে দেই এবং 3.780 করে দেই, এটা কিন্তু এখান থেকে লেখা শুরু করবে। তো আমরা যদি এই কার্সরটাকে পরবর্তী লাইনে আনতে চাই আমাদের কি ব্যবহার করতে হবে বলেন দেখি। এখান থেকে তো এখানে নিয়ে আসতে চাই নিউ লাইন। সো নিউ লাইন আমরা দিতে পারি একটা, তাহলে আমাদের সাথে স্ল্যাশ এন যদি দিয়ে দেই সে একটা অ্যাসোসিয়েটেড নিউ লাইনও প্রিন্ট করে দিবে। সো আমি যদি এখানে এখন রান করি, সো 2 জেন দেয় 3.8 এবং পরবর্তী লাইন দেখেন 3 নাম্বার লাইনে একটা নতুন লাইন দিয়ে সে দিয়ে দিছে। সো এটা কিন্তু এখন আমাদের ক্যারেক্টার কোন পর্যন্ত আছে এই পর্যন্ত হচ্ছে আমাদের কার্সরটা থাকবে, যেহেতু সে যখন আমি লাইনটা লিখছি লেখা সাত মাত্রই কি হয়েছে সে একটা নতুন লাইন প্রিন্ট করে দিছে। তো দ্যাটস ওয়াই কি হবে, আমাদের
এই প্রত্যেকটা লাইনের সাথে একটা নতুন লাইন প্রিন্ট হয়ে যেতেছে। পরবর্তীটা যদি আমি আরেকটা লাইন লিখি যে 0.10, সে কি করবে, এই লাইন থেকে 3 নাম্বার লাইন থেকে লেখা শুরু করে নতুন আরেকটা লাইন এন্টার দিয়ে দিবে, 3 বব 3.10 এবং /n। এবার যদি রাইট করি, সে student.txt তে এই ভ্যালুটা রাইট করে ফেললো। এইভাবে হচ্ছে আমরা রাইট করতে পারি। সো কারো কোনো কনফিউশন আছে রাইট নামক মেথড নিয়ে? থাকলে বললেন। ওকে, যেহেতু কারো কোনো কনফিউশন নাই, আমরা রিডে চলে যাই। যেহেতু আমরা একটা রিড করতে চাইতেছি নতুন আরেকটা ফাইল, ধরেন এই যে আমাদের একটা ফাইল অলরেডি এক্সিস্ট করতেছে, এই ফাইলটাকে আমরা রিড করব। তো রিড করতে গেলে আমাদের সেম ধরেন আরেকটা মেথড লিখে নিয়ে আসি, যে পাবলিক স্ট্যাটিক ভয়েড রিড। ওকে, সো আমরা জানি যে অলরেডি রাইট থেকে আমরা শিখতে পারছি যে আমরা যদি কোনো একটা ফাইল রিড করি, রাইট করি, আমাদেরকে একটা র্যান্ডম অ্যাক্সেস ফাইলকে আমাদের প্রয়োজন। তো আমরা লিখবো র্যান্ডম অ্যাক্সেস ফাইল, এখানে আমরা একটা তার নাম দিব, তারপরে লিখতে হবে নিউ র্যান্ডম অ্যাক্সেস ফাইল। এরপরে আমরা বলছিলাম যে আমাদেরকে বলতে হবে যে আমরা কোন ফাইলটা রিড করতে চাচ্ছি। আমরা বললাম যে আমাদের ফাইলের নাম হচ্ছে students.txt, এই ফাইলটা আমরা রিড করতে চাচ্ছি। এরপরে আমাদেরকে বলতে হবে আমাদের মোড, আমরা একটু আগে লিখছিলাম রিড এবং রাইট, যেহেতু আমরা রাইট করতে যাচ্ছিলাম। যদি আমরা এখন রিড করতে চাই, মোডটা কি হবে বলেন? আর আর শুধু আর হবে, যেহেতু আমাদের এখন রাইট করার কোনো পারপাস নাই, আমাদেরকে রাইট অ্যাক্সেস দেওয়ারও কোনো প্রয়োজন নাই। তো দ্যাটস আমরা আর দিলাম। সো আমরা দেখতেছি যে সে সিমিলারলি বলতেছে যে এই ফাইলটা তো নাও থাকতে পারে, না থাকলে পরে আমরা কিভাবে কি জানাবো ইউজারকে। তো এইসব এক্সেপশন আমাদেরকে হ্যান্ডেল করার জন্য আমাদেরকে ট্রাই কেসের সহযোগিতা নিতে হবে। সো ট্রাই নামে আমরা একটা ব্লক লিখলাম, এই ব্লকের মধ্যে আমরা কি এক্সিকিউট করতে চাচ্ছি সেটাকে দিলাম, এবং এরপরে আমরা লিখতেছি যে ক্যাচ ক্লজ, যে ক্যাচ ক্লজ আমরা লিখবো ফাইল নট ফাউন্ড। সো ক্যাচ, এখানে আমরা লিখলাম ফাইল নট ফাউন্ড, এখানে আমরা একটা প্রিন্ট আউট দিয়ে দেই যে ফাইল নট ফাউন্ড। এরপরে আমরা ডেভেলপারদের জন্য, যে ডেভেলপার সেটা তারা ডিটেলস জানতে পারে, সেই জন্য একটা প্রিন্টের লগো দিয়ে দিলাম। তো এইভাবে আমরা কি করলাম, আমরা এই র্যান্ডম অ্যাক্সেস ফাইলটাকে ইনিশিয়ালাইজ করলাম, যে আমাদের র্যান্ডম অ্যাক্সেস ফাইলটা যাতে ওপেন করলো, জাস্ট মানে ফাইলটা আমরা ওপেন করে নিয়ে আসলাম। এখন ফাইলটা ওপেন হওয়া মানে এই ফাইলটা জাস্ট ওপেন হইলো। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের ফাইলটাকে রিড করতে হবে। তো রিড কিভাবে করতে পারি, রিড করতে পারি হচ্ছে ধরেন একটা লাইন লিখলাম, স্ট্রিং লাইন ইকুয়াল টু রাফ ডট রিড লাইন। দেখেন রিড লাইন নামক একটা মেথড আছে, যেটা হচ্ছে আমাদের স্ট্রিং রিটার্ন করতেছে। তো আমাদের এই পুরো লেখাটা একটা স্ট্রিং, প্রত্যেকটা কিন্তু আমরা স্ট্রিং আকারে লিখছিলাম, খেয়াল আছে কিনা, আমরা এই লাইনটা কিন্তু স্ট্রিং আকারে লিখছিলাম, কোনো শুধুমাত্র ইন্টিজার বা শুধুমাত্র ডাবল আকারে লিখি নেই। সো পুরোটাকে একটা স্ট্রিং আকারে বানাই, এইটাকে একটা, এই লাইনটাকে আমরা এইটা ফাইলে রেখে দিছি, এই রোতে রেখে দিছি। সো এই যে রিড লাইন মেথডটা কি করবে, এই ফাইলটাই হচ্ছে আমাদের লাইনটাকে রিড করে দিবে। তো আর এর তো রিড লাইন যদি দেই, তাহলে কি করবে, সে আবার সেম প্রবলেম বলতেছে যে আমাদের আইও এক্সেপশন হইতে পারে। অলরেডি আমরা জানি যে আইও এক্সেপশন কি করে, আমাদের এই ফাইলটা যে যদি ইনভ্যালিড কোনো ক্যারেক্টার থাকে যেটা রিড করতে পারতেছে না, সেই সব পারপাসে সে হচ্ছে এই এরর দেয়। তো আমরা যে লাইনটাকে প্রিন্ট করি, তখন আমাদের হোপফুলি এই লাইনটা দিয়ে দেওয়ার কথা। সো মেথডটাকে একটু রিড করতে হবে, কল করতে হবে। তো রিড করলে পরে সে আমাদেরকে এই মেথডে আসবে, আমরা ফাইলটা ওপেন করব, লাইনটা রিড করব, প্রিন্ট করে দিব, সিম্পল থিং। রান করলাম। প্রবলেম হচ্ছে শুধুমাত্র একটা লাইন আমাদেরকে রিটার্ন করছে। এখানে তো আমাদের একটা লাইন রিটার্ন করার কথা না, আমাদের কয়টা লাইন আছে, 1 2 3 4, টোটাল 4টা লাইন আছে, কিন্তু আমাদের কনসোলে প্রিন্ট করার সময় একটা লাইন মাত্র রিটার্ন করছে। সো এইখানে যে প্রবলেমটা হয়েছে, এইটা হচ্ছে একটা লুপ টাইপের থিংস, যে আমাদের চেক করতে হবে যে এই লাইনটা আমি রাইট করলাম, এই লাইনটা রিড করার পরে আমার কি পরবর্তীতে কি আরো কোনো লাইন আছে,
তাকে বলছে রিড করতে, সে একটা লাইন রিড করে বসে আছে। সো আমাদের একটা লুপ ঘুরাইতে হবে যে যতক্ষণ পর্যন্ত পরবর্তী ভ্যালুটা আমাদের কিছু না থাকবে ততক্ষণ পর্যন্ত যাতে আমরা এটাকে রিড করতে পারি। প্রথমে এই লাইনটা রিড করব, দেখবো যে পরবর্তীতে ভ্যালু আছে, হ্যাঁ আছে, রিড করব। তারপরে আবার চেক করব পরবর্তীতে ভ্যালু আছে, রিড করব। তারপরে দেখবো যে হ্যাঁ পরবর্তী ভ্যালু নাই, শেষ, আমার লুপটা ক্লোজ। তো যত কোনো একটা ভ্যালু পরবর্তী লাইনে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি যাইতে থাকবো, আর যদি না থাকে সেক্ষেত্রে যাব না। তো এইটা কিভাবে করতে পারি? এইটার জন্য আমাদেরকে একটা লুপের প্রয়োজন হবে। সেই যতক্ষণ পর্যন্ত যে লাইনটা আসবে সেটাই হচ্ছে আমরা বলি সাধারণত হোয়াইল লুপ। তো এই হোয়াইল লুপের মধ্যে আমরা কি করব, আমরা জাস্ট ডিক্লেয়ার করব যে যদি পরবর্তী লাইনে কোন একটা ভ্যালু থাকে তখন লাইন ইকুয়াল টু রাফ আর রিড লাইন, কিন্তু যদি কোনো ভ্যালু না থাকে তাহলে এই লুপটা ক্লোজ হয়ে যাবে। মানে যদি পরবর্তী ভ্যালুতে আমরা যদি ভ্যালুটা পাই, এই পুরা ভ্যালুতে যদি কোনো একটা ভ্যালু যদি নাল না হয়, পরবর্তী ভ্যালুতে যদি কোনো কিছু না থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমার লুপটা ঘুরবে, এই লাইনের মধ্যে ভ্যালুটা আসবে। আদারওয়াইজ আমরা কি করব, লুপটাকে ক্লোজ করে দিব। এতটুকু বুঝতে পারছেন এই হোয়াইল লুপের কাজ কি? যে যতক্ষণ পর্যন্ত আমাদের লাইনটা আসছে ততক্ষণ পর্যন্ত লুপটা ঘুরে আমাদের লাইন ভ্যালুর মধ্যে রাখবো, আদারওয়াইজ লুপটাকে ক্লোজ করে দিয়ে দেবো। যদি এখন আমরা রান করি, দেখেন প্রথমে ছিল সবকটা লাইনে আমাদের এখানে চলে আসছে 1 জন বয় 3.52, সবকটা লাইনে এখানে চলে আসছে। এতটুকু নো স্যার। ওকে। লাস্ট ওয়ান, যে আমরা যেহেতু কমা সেপারেটেড ভ্যালু দিয়ে রাখতেছিলাম, আমাদের টার্গেট হচ্ছে আমরা ইন্টিজার আইডি ইকুয়াল টু 3, স্ট্রিং নেম ইকুয়াল টু সামথিং, সিজিপি ইকুয়াল টু সামথিং এভাবে রাখছিলাম। আমাদের টার্গেট হবে হচ্ছে এখানে লেখা যে এই লাইনটি আবার লেখা যে ইন্টিজার আইডি ইকুয়াল টু এত বা স্ট্রিং নেম ইকুয়াল টু এত। এটাই হচ্ছে আমাদের টার্গেট, যে যেভাবে আমরা রাখছিলাম ঠিক সেম ভাবে ভ্যালু গুলাকে ফেরত নিয়ে আসা। তো এটা কিভাবে করতে পারি, যেহেতু আমরা এটাকে স্ট্রিং বানাই ফেলছি, আমাদেরকে কি করতে হবে, কমা দিয়ে আলাদা করতে হবে। আমরা কি করছি, যেহেতু কমা দিয়ে রাখছি, তো আমরা কি করতেছি, কমা দিয়ে কি করলাম, এইটাকে একটা অ্যারেতে কনভার্ট করে ফেললাম। যে যতগুলো ভ্যালুতে কমা আছে এই সব কয়টা ভ্যালুকে আমরা কি করতেছি, আমরা একটা অ্যারের মধ্যে কনভার্ট করে রাখতেছি। যে যেহেতু একটা আমাদের পুরোটা একটা স্ট্রিং, তো এই যে ভ্যালুটা লাইন ডট স্প্লিটের মাধ্যমে আমরা কি করলাম, এই কমা দিয়ে দিয়ে যতগুলো কমা আছে, ধরেন এই কমার আগে হচ্ছে আইডি, এই কমার আইডি হচ্ছে নেম, এই কমার পরে হচ্ছে ওয়ান সিজিপিএ। সো এই কমা দিয়ে দিয়ে যতগুলো ভ্যালু আছে প্রত্যেকটাকে সেপারেট করে ফেলছি। যে কমার আগে হচ্ছে ওয়ান আছে, এই কমার আগে হচ্ছে জন ডয় আছে, এবং এই কমার পরে 3.52 আছে। এই তিনটা ভ্যালুকে সেপারেট করে দিচ্ছি। মানে 0 নাম্বার ইন্ডেক্সে থাকবে হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সে থাকবে জন ডয়, এবং 2 নাম্বার ইন্ডেক্সে থাকবে সিজিপিএ। সো এই স্প্লিটের কাজ হচ্ছে আমরা যেই ভ্যালুটা বা যেই ক্যারেক্টারটা দিয়ে আমরা স্প্লিট করতে যাচ্ছি, সে এই ক্যারেক্টার গুলো দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে সেপারেট করে ফেলে, সেপারেট করে করে ইন্ডেক্সের মধ্যে রেখে দিব। এই স্প্লিটটা বুঝতে পারছেন যে স্প্লিটটা কি কাজ করতেছে? স্যার আরেকবার বলবেন? স্প্লিটটা হচ্ছে যে ক্যারেক্টার দিয়ে আমরা আলাদা করতে যাচ্ছি, যেহেতু আমরা কমা কমা দিয়ে সেপারেট করছিলাম, তো কমা দিয়ে সে কি করতেছে, প্রত্যেকটা ভ্যালুকে সেপারেট করতেছে। তো কমা দেখলো যে আমার কমার আগে হচ্ছে একটা আইডি আছে 1, সে ইন্ডেক্স 0-তে 1 রাখলো। পরবর্তীতে আসছে হচ্ছে জন, সে ইন্ডেক্স 1-এ জনকে রাখলো। পরবর্তীতে আসছে হচ্ছে 3.52, সে ইন্ডেক্স 2-তে হচ্ছে 3.52 রাখলো। সে জাস্ট কমা দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে সেপারেট করে ফেলছে। স্যার যেহেতু আমরা এটাকে এক লাইনে নিয়ে আসছি, এটা একটা স্ট্রিং আকারে আসছে, তো এই স্ট্রিংটাকে আমরা কি করতেছি, ভাগ করে করে রাখতেছি। এটাই হচ্ছে আমাদের স্প্লিটের কাজ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা স্যার, এখন আমরা কি করব, একটা আমরা কোশ্চেন হচ্ছে ছিল। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখানে তো এর মধ্যে তো তাহলে বিভিন্ন ধরনের ডাটা টাইপ চলে আসতেছে।
না, শুধুমাত্র স্ট্রিং ডেটাতে চলে আসছে, কারণ এই পুরো ভ্যালুটা হইতেছে স্ট্রিং এ আছে। যখন আমরা ভাগ করছি, ওয়ানটাও স্ট্রিং হয়ে গেছে, জন ডয়টাও স্ট্রিং হয়ে গেছে, 3.52 স্ট্রিং হয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের ডেটা টাইপটা হচ্ছে স্ট্রিং। ওয়ান যদিও হচ্ছে স্ট্রিং, তো সরি, ওয়ান হচ্ছে যদিও ইন্টিজার, কিন্তু এটা একটা স্ট্রিং আকারে আমরা রাখছি। কিন্তু আমাদের ডেটা টাইপটা দরকার হচ্ছে আইডি আকারে, মানে ইন্টিজার আকারে। তো এই স্ট্রিং থেকে কিভাবে আমরা ইন্টিজারে কনভার্ট করতে পারি, সেটা হচ্ছে ইন্টিজার ডট পার্সেন্ট। তো এই পার্সেন্ট মেথডটার কাজ হচ্ছে কোন একটা স্ট্রিং ভ্যালুকে ইন্টিজারে কনভার্ট করে ফেলা। যে আমরা হচ্ছে যদি এরকম কোনো ভ্যালু থাকে যে ওয়ান, যে ভ্যালুটা আছে ওয়ানটা এখন আমাদের স্ট্রিং ফরম্যাটে আছে, কিন্তু এটা তো নর্মালি আমাদের জানি এটা একটা ইন্টিজার। সো এই স্ট্রিং ভ্যালুটাকে আমরা কনভার্ট করে নিয়ে আসতে পারি হচ্ছে ইন্টিজারে, সেটা হচ্ছে ইন্টিজার ডট পার্সেন্ট। আর যেহেতু এটা 0 নাম্বার ইন্ডেক্সে আছে, সো স্ট্রিংস 0 নাম্বার ইন্ডেক্সের আমরা বলে দিলাম। তো আমরা যদি জাস্ট আইডিটাকে প্রিন্ট করি, এখন দেখেন শুধুমাত্র আইডি গুলা এখানে প্রিন্ট হবে, 1 2 3 আইডি গুলা প্রিন্ট হবে। ওকে, সো সেকেন্ড কথা যদি আমরা বলি, আমরা যদি স্ট্রিং নেমের কথা চিন্তা করি, আমাদের স্ট্রিং অ্যারের মধ্যে ফার্স্ট ক্যারেক্টারে হচ্ছে নেম আছে, তো এটা জাস্ট স্ট্রিং এ আমরা রাখছি এবং নেমটাও স্ট্রিং, দ্যাটস ওয়াই কোনো কনভার্সনের প্রয়োজন নাই। তো যদি আমরা বলি নেম, তো এখন দেখেন আমাদের নেমটাও প্রিন্ট হচ্ছে। আর লাস্ট ওয়ান হচ্ছে ডাবল, এটা হচ্ছে সিজিপিএ। সো যদি ইন্টিজার ডট পার্সেন্ট দিয়ে আমরা স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে পারি, সো ডাবলের জন্য কি হওয়া উচিত বলেন দেখি? পার্স ডাবল। ডাবল ডট পাস ডাবল। সো ডাবল ডট পাস ডাবল যদি দেই, এটা যদি স্ট্রিং ভ্যালুটাকে কি করবে, আমাদের ডাবল ইটসে ডাবল ডেটা টাইপে কনভার্ট। সো দেখেন আমরা যেভাবে রাখছিলাম ইন্ট আইডি নেম সিজিপিএ, যেভাবে ভ্যালুগুলোকে পাইছিলাম সেভাবে হচ্ছে এই ভ্যালুটাকে কনভার্ট করে ফেলতেছি, এই ভ্যালুটাকে কনভার্ট করে ফেলতেছে। প্রিন্ট করে হয় তখন দেখেন 1 জন বাই 3.52, 2 জেন বাই 3 বক 3.1, এই ভ্যালুগুলা ঠিক সেম ভাবে আমাদের কাছে সেম ডেটা টাইপে রিটার্ন হয়ে চলে আসছে। এইভাবে হচ্ছে আমরা রিড করতে পারি কোন একটা ভ্যালু, যদি আমরা রিড করার প্রয়োজন হয় বা স্প্লিট করার প্রয়োজন হয়, তখন আমরা এইভাবে স্প্লিট করতে পারি বা এইভাবে ভ্যালুগুলাকে কনভার্সন করতে পারি। এই হচ্ছে আমাদের ফাইলের রিড। কারো কোনো কনফিউশন আছে এই লাস্টটুকু নিয়ে? এখানে যে কনভার্সন করছেন এটাকে কি জি। জাভা টাইপ কাস্টিং বলা হয়? আরেকবার বলেন। এখানে যে কনভার্সন করছেন ডাটা টাইপ এটাকে কি জি। জাভা টাইপ কাস্টিং বলা হয়? হ্যাঁ, এটাকেই বলতেছে আমরা টাইপ কাস্টিং। এখানে আমরা যেটা করছি স্ট্রিং টু ইন্টিজারে কনভার্ট করা হয়েছে, টাইপ কাস্ট করা হয়েছে। মনে করেন আমাদের জাভাতে 1 এইভাবে হচ্ছে স্ট্রিং আকারে ছিল, এটাকে আমরা কনভার্ট করে 1 এ নিয়ে আসছি। বা এইটার ক্ষেত্রেও সেম কথা, এখানে আমাদের ছিল স্ট্রিং টু ডাবল, ধরেন আমাদের ভ্যালুটা ছিল 3.52, এটা হচ্ছে একটা স্ট্রিং আকারে ছিল, যেহেতু এটা ডাবল কোটেশনের মধ্যে আছে, এটাকে আমরা ডাবল ডেটা টাইপে কনভার্ট করে নিচ্ছি। এইটাকে আমরা বলতেছি টাইপ কাস্টিং। বুঝতে পারছেন? জি স্যার। তো এই হচ্ছে আমরা স্যার ফাইল উপরে কিভাবে রিড। স্যার হ্যাঁ বলেন। ট্রাইয়ের পরে যে স্ট্রিং লাইনটা আমরা লিখলাম স্যার, এটা কিভাবে লিখলাম স্যার? মানে হুট করে কোথায়? লাইনটাকে কিভাবে? জি স্যার, ওইটাই স্যার, যে স্ট্রিং এটা লাইন অনলি। জি স্যার, এটা হুট এটা করে হচ্ছে মানে একটা ভ্যারিয়েবল। লাইনটাকে স্যার রিডিক্লেয়ার করা হয়ে গেল না স্যার? না না না, এইটা হচ্ছে ডিক্লেয়ার করা হয়েছে, এটাকে জাস্ট রিউজ করা হয়েছে। এই ভ্যালুটা একটা টেম্পোরারি ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে, যে এইখানে জাস্ট ওভাররাইট করা হইতেছে, প্রত্যেকবার লুপ ঘোরানোর পরে এই লাইনটাকে ওভাররাইট করা হচ্ছে। ও স্যার বুঝতে পারছি, জি স্যার বুঝতে পারছি।